এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 15 নম্বর অধ্যায়ের কোষে দেখি 15.1-এর 5-এর দাগ থেকে আলোচনা করে দেওয়া হলো। 5-এর দাগের প্রশ্নে কি বলা হয়েছে? সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়ে যায়। সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে যে প্রশ্নটা করা হয়েছে, সুহাসদের জমি প্রথমে ছিল আয়তাকার এবং তার দৈর্ঘ্য ও প্রস্থ বলা ছিল না, কিন্তু বলা ছিল ক্ষেত্রফল ছিল 500 বর্গমিটার। কিন্তু জমিটার দৈর্ঘ্য 3 মিটার যখন কমিয়ে দিলাম এবং প্রস্থটা 2 মিটার বাড়িয়ে দিলাম, তখন জমিটা বর্গাকার হয়ে গেল, মানে দেখতে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে গেল। এখান থেকে আমাদেরকে বের করতে হবে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে চলো সমস্যাটার সমাধান করে দেখাই। তাহলে শুরু করি 5-এর দাগের প্রশ্নের উত্তর। বলা হয়েছে সুহাসদের যে জমি সেটা আয়তাকার। তাহলে জমির একটা চিত্র আমি তৈরি করলাম। এইরকম একটা জমি হলো। জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। এবার দৈর্ঘ্য এবং প্রস্থ কিছুই বলা নেই। ধরি জমিটির দৈর্ঘ্য x মিটার, অতএব জমিটির প্রস্থ কত হবে বলো দেখি। দেখো, আমরা জানি আয়তাকার চিত্র বা বর্গাকার চিত্র যাই হোক, এদের ক্ষেত্রফল বের করার কিন্তু একটাই সূত্র, সেটা হলো দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ। তো এক্ষেত্রেও দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে 500 হয়েছে। তাহলে এখানে দৈর্ঘ্যটা বলা আছে x মিটার, তাহলে প্রস্থটা কত? তাহলে আমরা করব কি, এই 500কে x দিয়ে ভাগ করে দেব। তাহলে 500 ডিভাইডেড বাই x মিটার। তাহলে বোঝা গেল দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল যদি এইটা হয়, তাহলে দৈর্ঘ্য দিয়ে এই ক্ষেত্রফলটাকে ভাগ করলে প্রস্থ পাওয়া যাবে, বা প্রস্থ দিয়ে এটাকে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে। কেননা এই দুটোর গুণফল যদি এটা হয়, তাহলে একটা দিয়ে এটাকে ভাগ করলে আর একটা পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সোজা করে বোঝানোর জন্য বলছি, বলো দেখো 4 গুণিত 2 = 8, এটা হলো। এবার বললাম যে 4 গুণিত ড্যাশ = 8। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে এটা পাওয়া যাবে না? 4-এর ঘর নামটা 2 বার করলে 8 হয়ে গেল, তাহলে এটা 2। তাহলে কি করে 2টা পেলাম? 4 দিয়ে 8কে ভাগ করলাম, এই যে ভাগফলটা এখানে চলে আনলাম। তাহলে এই দুটোর গুণফল যেহেতু 500 ছিল, তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলাম, তাহলে প্রস্থটা হয়ে গেল এইটা। তাহলে প্রস্থটা আমরা এখানে লিখে নিই 500/x। এইটা হলো প্রস্থ। এবার কি বলা হয়েছে? বলা হয়েছে ক্ষেত্রফল 500 বর্গমিটার। তাহলে দেখো, আমরা এই জমিটার আয়তাকার জমিটার দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি। এই দুটোকে কাজে লাগিয়ে আমি কি করব? এই জমিটার ক্ষেত্রফল বের করব। তো একটু দাঁড়াও, আবার কি বলা হয়েছে এখানে দেখি। জমিটার দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে। তাহলে করছি, আমাদের ক্ষেত্রফল থেকে এক্সের মান বের করার প্রয়োজন নেই, তাই আমরা ক্ষেত্রফল বের করছি না। যেটা বলা হয়েছে যে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে। দেখো, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমলে হবে, আগে কত ছিল? x মিটার, আর এখন 3 মিটার কমালে মানে বিয়োগ হবে x - 3 মিটার। জমিটির প্রস্থ কত মিটার কমবে? প্রস্থ হচ্ছে কমবে না বাড়বে বলা আছে? 2 মিটার বাড়বে। তাহলে প্রস্থ ছিল আগে এটা, তাহলে লিখি 2 মিটার বাড়ালে
হবে, আগে কত ছিল 500/x, তাহলে 500/x এর সঙ্গে 2 মিটার বাড়ালে 2 মিটার যোগ হবে, তাহলে এটা হলো এ। এবার বলেছে যে যদি দৈর্ঘ্য 3 মিটার কমে আর প্রস্থ 2 মিটার বাড়ে, তাহলে জমিটা কিন্তু আর আয়তাকার থাকবে না, জমিটা হয়ে যাবে কি বর্গাকার হয়ে যাবে। তাহলে x-3 হলো দৈর্ঘ্য আর 500/x + 2 হলো প্রস্থ। এক্ষেত্রে আমরা জানি যে বর্গাকার জমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এইটা সমান এটা বলতেই পারি। দেখতে সমান না হলেও কিন্তু যেহেতু প্রশ্নে বলা আছে, তাই প্রশ্নানুসারে এই দুটো কিন্তু আর আলাদা থাকলো না, সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্নানুসারে x-3 = 500/x + 2। এবার দেখো x এইটা রেখে দিলাম, আর ডান পক্ষে যেটা ছিল সেটাকে এদিকে নিয়ে 500/x করে দিলাম, সমান 3টা বাম পক্ষে ছিল ডান পক্ষে নিলাম, আর এটা ডান পক্ষে ছিল ডান পক্ষেই থাকলো। এবার এটার কি করব, ভগ্নাংশের বিয়োগ করব। ভগ্নাংশের বিয়োগের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে ইতিমধ্যে, তোমরা দেখে নিও। এখানে নাই মানে 1 ধরে এক্স আর 1-এর লসাগু করলে এক্স হবে, এই 1 দিয়ে এক্সকে ভাগ করলে ভাগফল এক্স হবে, এক্সের সঙ্গে এটার গুণ করলে x² মাইনাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1 দিয়ে মিলে যাবে, 1কে এটা দিয়ে করলে গুণ করলে 500 হবে, সমান 5। এবার এর নিচে নাই মানে 1 ধরে নাও, তাহলে কি হবে, বা x² এই যে 1 দিয়ে এগুলোকে গুণ করছি, -500 সমান 5, আর এক্সে গুণ করলে হবে 5x, বা x² - 500 - 5x = 0। এবার এই অঙ্কটাকে একটু সাজাবো। কেমনভাবে সাজাবো, প্রথমে x² পদটা রাখবো, তারপর 5x পদটা রাখবো, তারপর শেষে -500 এই পদটা রাখবো, শেষে 0। এবার 500কে ভেঙে 500কে ধরো আমি উৎপাদকে ভাঙলাম। আমি বড় সংখ্যা দিয়ে ডাইরেক্ট ভেঙে দেখাচ্ছি, ছোট করে আর ভাঙছি না। ধরো 25 আর একটা 20 পেলাম, 25 আর 20তে কত হয় 500 হয়ে যায়। এবার এই 25 আর 20-র গুণফল 500 হয়। এবার 25 আর 20 যোগ বা বিয়োগ ফল করে আমাকে 5 মেলাতে হবে, তাহলে 25 থেকে 20 বাদ দিলে 5 হবে, তাহলে এই দুটো বিয়োগ হবে। এই জায়গায় আমরা ক্লাস 7-এ যে মিডল টার্ম ফ্যাক্টর শিখেছিলাম, সেই জিনিসটাকে এখানে কাজে লাগাবো। প্রথমে করব কি, বা x² যা আছে তাই, এই জায়গাটায় এটা না লিখে 25 - 20 লিখব, 25 - 20। এবার দেখো এই যে 25 - 20 করলে কি হয়, 5 চলে আসে। এবার এক্সটা এখানে দিয়ে দাও শেষে, যেহেতু শেষে আছে। এবার -500 = 0। এবার কি দাঁড়াবে, x² মাইনাস, আচ্ছা এক্স আর 25কে গুণ করলে কি হবে 25x। এবার মাইনাসে মাইনাসে প্লাস, এক্স আর 20তে গুণ করলে কি হবে 20x - 500 = 0। বা এবার এখান থেকে কমন নিব এই দুটো রাশি থেকে। দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে দুটো এক্স আছে, এই যে স্কোয়ার আছে, তাহলে দুটো এক্স, আর এখানে একটা এক্স বের করে নাও, তাহলে পড়ে থাকলো একটা এক্স বিয়োগ কত থাকলো 25 পড়ে থাকলো, কেননা এক্সটা আগে থেকেই চলে গেছে, যোগ এখানেও 20 আছে, এখানেও 20 আছে, কেননা 500কে ভাঙলে যে উৎপাদক দুটো পাই তার ভিতরে একটা 25 একটা 20 আছে, তাহলে এখানকার 20টা নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো এখানে এক্স, আর মাইনাস এখানকার 20টা চলে গেছে, তাহলে এই যে 500 দুটো উৎপাদক ছিল, একটা 25 একটা 20, তাহলে 20টা বেরিয়ে গেছে, তাহলে পড়ে থাকলো 25 = 0। বা এক্স, এই দুটো একই রাশি তাই একটা লিখবো, একবার লিখবো এক্স বিয়োগ 25, আর বাইরে যেটা আছে যে বন্ধনীর বাইরে প্রথমে আছে এক্স, ওইটা লিখবো, আর এই বন্ধনীর বাইরে আছে যোগ 20, সেটা লিখবো, = 0।
তাহলে কি ছিল? ছিল এক্স মাইনাস 25 আর ছিল এক্স যোগ 20 সমান সমান 0। আচ্ছা দেখো, এই দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটা রাশি সমান 0 হবে। কেননা আমি যদি এই রাশিটা দেখো, এই রাশিটার সঙ্গে এই রাশিটা গুণের আকারে লেগে আছে, যদি এই দিকে নিয়ে আসি তাহলে ভাগের আকারে হয়ে যাবে। 0 দিয়ে যাকে গুণ ভাগ করো 0 হয়ে যাবে, তাহলে এইটা সমান 0 দাঁড়াবে। আবার একইভাবে যদি আমি এই রাশিটাকে এখানে রেখে দিই তাহলে এই রাশিটার সঙ্গে গুণাকারে লেগে আছে, এই রাশিটার সঙ্গে গুণাকারে লেগে আছে, তাহলে এই রাশিটাকে যদি এর নিচে নিয়ে আসি ভাগাকারে চলে আসবে, তাহলে ভাগফল 0 হয়ে যাবে। তাহলে এটা সমান 0 বাড়াবে একবার, আবার এটা সমান 0 বাড়াবে। তাই আমরা বলতে পারি যে এক্স মাইনাস 25 সমান সমান 0। আবার এদিকে বলতে পারি এক্স প্লাস 20 সমান সমান 0। এবার দেখো, এক্সটা থেকে গেল আর বাম পক্ষের 25টা ডান পক্ষে চলে এলো, প্লাস 25 হয়ে গেলো। আবার এখানে এক্সটা থেকে গেল, বাম পক্ষের 20টা ডান পক্ষে চলে এলো, মাইনাস 20 হয়ে গেলো। বাম পক্ষ কিংবা ডান পক্ষ উভয় দিকে যদি চিহ্ন মানে সংখ্যা যদি স্থান পরিবর্তন করে তাহলে এদের চিহ্নগুলো বদলে যায়। তাহলে দাঁড়ালো কি, একটা এক্স সমান 25 আর একটা দাঁড়ালো এক্স সমান 20 মাইনাস 20। তাহলে আমরা এক্স মানে কি ধরেছিলাম? এক্স মানে ধরেছিলাম বর্গাকার জমির যে আয়তাকার জমির বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম। তাহলে আয়তাকার জমির বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম এক্স। তাহলে কি এক্সের মান মাইনাস 20তে আসবে? দেখো, বাহুর দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হয় না। কেননা ধরে নাও যে আমার এটা একটা বাঁশ, এই বাঁশের এগুলো প্রত্যেকটা সেন্টিমিটারের দাগ। আমি ধরলাম যে বাঁশটা এখানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5, 6, 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার থেকে কমলে 6, 5, 4, 3, 2, 1, এবার এই জায়গাটা 0, মানে বাঁশ শেষ হয়ে গেল। এর পরে হয় ঋণাত্মক মান, -1, -2, -3। তো যেখানে আমার বাঁশটা শেষই হয়ে গেল দৈর্ঘ্যটা, সেখানে আর তো কোনো বাঁশই নেই যে একে দৈর্ঘ্য মাপা যাবে, তাহলে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে তোমাকে লিখতে হবে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা প্রশ্নে কি ধরেছিলাম? আয়তাকার জমিটির দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে লিখব এক্স সমান 25 মিটার। তাহলে লিখব যে অতএব আয়তাকার জমিটির দৈর্ঘ্য সমান 25 মিটার। এবার কি বলা হয়েছে? যে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে জমিটির দৈর্ঘ্য বেরিয়ে গেছে, এর প্রস্থ। অতএব আয়তাকার জমিটির প্রস্থ, দেখো আমাদের এই দৈর্ঘ্য 25 বেরিয়ে গেছে আর ক্ষেত্রফল ছিল 500 বর্গমিটার। তাহলে নিশ্চয়ই এই দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে 500 হয়েছিল। তাই ক্ষেত্রফলকে যদি 25 দিয়ে ভাগ করে দিই, তাহলে 500কে 25 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হলো কত? 20। তাহলে হলো প্রস্থ কত হলো? 20 মিটার হলো। এটাই ছিল 5 নম্বর প্রশ্নের যেটা চাওয়া হয়েছিল, এটাই চাওয়া হয়েছিল যে জমিটির সুহাসদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। তাহলে সুহাসদের যে আয়তাকার জমি ছিল তার দৈর্ঘ্য ছিল 25 মিটার এবং প্রস্থ ছিল 20 মিটার। আশা করি তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝে গেছো। এবার পরের প্রশ্নটা দেখা যাক। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারিধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘেরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তাহলে দেখো যে গ্রামে যে জমিটা আছে সেটা বর্গাকার জমি আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 300 মিটার। আর ওই বর্গাকার জমি চারিধারে একই উচ্চতায় পাঁচিল দিবে, মানে পাঁচিল কোথাও উঁচু কোথাও নিচু না। দেখা গেলো যে পাঁচিল কোথাও 20টা ইট গাঁথা আছে, কোথাও 10টা ইট গাঁথা আছে, এরকম না, সব একই উচ্চতার হবে। আর পাঁচিলটার
চওড়া হবে 3 ডেসিমিটার চওড়া। তাহলে দেখো বুঝিয়ে দিই ছবি এঁকে। প্রশ্নটা আমার কাছে রাখলাম, তোমরা অবশ্যই বই খুলে তারপর প্রশ্নের সমাধান দেখবে। প্রশ্ন না বুঝতে পারলে কিন্তু তোমরা কিছুই পারবে না। প্রশ্ন বুঝতে হবে আগে। আমি প্রশ্নও কিন্তু বুঝিয়ে দিচ্ছি ভালো করে। প্রশ্ন বোঝার পর সমস্যাতে হাত দিবে, সমাধানে হাত দিবে, বা ভিডিওটা দেখে তখন ভালো বুঝতে পারবে। দেখো এরকম একটা বর্গাকার জমি আছে যার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তোমাকে কিন্তু বারবার বলবে না যে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, কেননা ছোটোবেলায় শিখেছো যে বর্গাকার চিত্র মানে হচ্ছে প্রত্যেকটি ধার সমান। তাহলে এদিক 300 মিটার হবে, এই দিক 300 মিটার হবে, এই দিক 300 মিটার হবে, আর হবে কি এই দিক 300 মিটার। এবার এই যে চারি ধার পেলাম, এর ধারে পাঁচিল দেওয়া হবে 3 ডেসিমিটার চওড়া করে। তাহলে ভালো করে দেখো এখানে কটা চিত্র তৈরি হলো। এটা ধরো পাঁচিলের ইট এগুলো। এই পাঁচিলের যে চওড়াটা সেটা কত ডেসিমিটার বলেছে? এটা বলেছে 3 ডেসিমি। তাহলে দেখো এটা আছে মিটারে আর এটা আছে ডেসিমিটারে। এই একক দুটো কিন্তু আলাদা আলাদা আছে। এটা এক্ষেত্রে একক দুটোকে একই সমান করে নিতে হবে। হয় মিটারকে ডেসিমিটার করতে হবে, না ডেসিমিটারটাকে মিটার করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা এই বড় বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বের করব, তারপরে ছোট বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখব কি প্রথমে, যেহেতু এই জায়গাটায় পাঁচিল ধরে দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে, তাই লিখব পাঁচিল সমেত বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। 6 নম্বর প্রশ্ন লিখব পাঁচিল সমেত বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 300 মিটার হলো। এবার দেখো পাঁচিল সমেত বর্গাকার জমির ক্ষেত্রফলটা কী বেরোচ্ছে। ক্ষেত্রফল আমরা জানি বর্গাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ একই সমান, তাই এদিকে 300 এদিকে 300 দিয়ে গুণ, তার মানে 300 স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে। 300 স্কোয়ার বর্গ মিটার বা বাহু স্কোয়ার ধরতে পারো, বাহুগুলোই তো 300 করে আছে। তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে 9 আর 2 জিরোর স্কোয়ার হচ্ছে 4টে জিরো, তাহলে এত বর্গ মিটার। এবার পাঁচিল সমেত আমি বর্গাকার জমি ক্ষেত্রফল বের করলাম। এবার এই পাঁচিলের যে চওড়াটা আছে ডেসিমিটারে আছে, ওটাকে মিটারে করে নেব। দেখব পাঁচিল চওড়া 3 ডেসিমি। আচ্ছা 3 ডেসিমিকে যদি মিটারে নিয়ে যায়, ডেসিমিটারকে মিটারে করতে গেলে 10 দিয়ে ভাগ হবে, তো 10 দিয়ে ভাগ করলে এটা হবে 0.3 মিটার। এবার এই যে পাঁচিল দুই দিকে 3 ডেসিমিটার করে 3 মিটার করে 0.3 মিটার করে, এই যে 0.3 মিটার পেলাম। তোমরা ভাগটা যদি না পারো, দশমিকের গুণভাগের ভিডিও এই চ্যানেলে খুঁজবে, পেয়ে যাবে। এই চ্যানেলের প্রত্যেকটি বিষয়ের খুঁটিনাটি তথ্য তোমরা পেয়ে যাবে, আর কোথাও যেতে হবে না, এখানেই সব পেয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই 300 ডেসিমিটার থেকে 300 ডেসিমিটার বলছি, 300 মিটার থেকে এদিককার 0.3 মিটার, এদিককার 0.3 মিটার, অর্থাৎ 0.6 মিটার বাদ দিলে পাঁচিল বাদে জমির দৈর্ঘ্য পাবো। তাহলে লিখব পাঁচিল বাদে জমির দৈর্ঘ্য প্রথমে কত আছে, 300 থেকে কত বাদ যাবে, 0.3 বাদ যাবে কবার, দুবার। দুই সাইডে যেহেতু আছে, এই যে দুই দিকে রাস্তা আছে বা পাঁচিল আছে, তাই দুই দিকে বাদ দিলাম। 300 বিয়োগ 0.6
এটা মিটারে আছে, মিটার বসবে। তাহলে 300 থেকে 6 বাদ দিলে কত হবে? 299.4 মিটার। আচ্ছা, এই দিকে যদি 299.4 মিটার হয়, এই দিকেও তাই হবে, প্রস্থটাও তাই হবে। কেননা এই চিত্রটা বাইরে যেমন বর্গাকার, ভেতরের দিক থেকেও কিন্তু বর্গাকার, এর আকারে কোনো পরিবর্তন হয়নি। তাহলে লিখব পাঁচিল বাদে, প্রস্থ আর বের করলাম না, জমির ক্ষেত্রফল কত হবে? যেহেতু এটা বর্গাকার চিত্র, তাহলে এদিকে 299.4, এটাও 299.4, এটাও 299.4, আবার এটাও 299.4। তাহলে কি করব? 299.4কে স্কোয়ার করে দেব, পাশে লিখব বর্গ মিটার। তাহলে 299.4-এর বর্গ মিটারটা কত হবে? হবে 89,640.36 বর্গ মিটার। এখানে এটার গুণ করে দিলাম, দশমিক সংখ্যাটার গুণ। তোমরা দশমিকের যে কোনো প্রশ্নের ভালো যদি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখো। ওখানে দশমিকের সমস্ত রকম যোগ বিয়োগ গুণ ভাগের পদ্ধতি নিয়ে ডিটেলস আলাদা আলাদা ভিডিও করা রয়েছে। তাহলে দেখো, এইটা পাওয়া গেল পাঁচিল বাদে ক্ষেত্রফল, আর পাঁচিল সমেত হচ্ছে এটা। তাহলে পাঁচিলের ক্ষেত্রফল কত হবে? এটা বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে লিখব পাঁচিলের ক্ষেত্রফল। অতএব পাঁচিলের ক্ষেত্রফল 9,000 থেকে 8,9,640.36 বর্গমিটার বাদ দিয়ে দিলাম। তাহলে কত হলো? হলো তোমার 359.64 বর্গ মিটার। এইটা হলো পাঁচিলের ক্ষেত্রফল। দাঁড়াও, দেখতে পাওয়া যাচ্ছে না। এবার দেখো, এটা বিয়োগ করে কি করলাম? পাঁচিলের ক্ষেত্রফল বের করার জন্য যে বড় ক্ষেত্রফলটা ছিল, বড় চিত্রটা, তার ক্ষেত্রফল থেকে ছোট চিত্রটার ক্ষেত্রফল বিয়োগ করে দিলাম। আর বিয়োগফল এটা হলো 359.64। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখা যাক কি বলা হয়েছে। এবার বলা হয়েছে প্রতি 100 বর্গ মিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে? তাহলে 100 বর্গ মিটার দেওয়ালে খরচ হয় 5,000 টাকা। তাহলে 1 বর্গ মিটার দেওয়ালের জন্য কত খরচ হবে? 5,000 বাই 100। আর যেটা আমরা পেলাম যে আমাদের পাঁচিলের ক্ষেত্রফল 359.64 বর্গ মিটারে দেওয়ালের জন্য কত খরচ হবে? 5,000 বাই 100 গুণ 359.64। তাহলে এবার করব কি, এই জিরো কাটা 50, আর এই সংখ্যাটাকে গুণ করে দেব। তাহলে হবে 17,982 টাকা। এই গুণগুলো আমি ক্যালকুলেটারে করছি, তাই একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু বাড়িতে গুণগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখে দেখে এরকম বসাবে না, কেননা পরীক্ষার হলে গিয়ে যদি ভুলে যাও তাহলে বিপদ আছে। তাছাড়া স্যারে রাফে, তোমার এই যে ডান সাইডের রাফে যদি এগুলো দেখতে না পাই গুণভাগগুলো, তাহলে স্যারে মনে করবে যে তুমি কোনো অসৎ উপায়ে অঙ্কগুলো করেছো, তখন নাম্বার পাবে না, ঠিক আছে? তাহলে 6 নম্বর প্রশ্নের এখানেই শেষ হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝেছো। চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।
আর এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।